বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে পুনর্নিয়োগ কর্মসূচির মেয়াদ বাড়ালো মালয়েশিয়া। সৃষ্ট সংকট নিরসনের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ, জানালেন মন্ত্রী। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। আবারও জানালেন প্রধানমন্ত্রী, বললেন আন্দোলনে পরাজিত হয়েই নির্বাচন ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলছে বিএনপি। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি প্রার্থীর, অস্বীকার করে সাখাওয়াতকে আইভির চ্যালেঞ্জ। বাংলা সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি জাফর সাদিক। অবৈধ উপায়ে মালয়েশিয়ায় পাড়ি জমানো প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে রিহায়ারিং বা পুনর্নিয়োগ কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। গত 15 ফেব্রুয়ারি থেকে 30 জুনের মধ্যে অবৈধ শ্রমিকদের নাম নিবন্ধনের সুযোগ দেয়া হলেও এতে অংশ নেন হাতে গোনা কয়েকজন। এই অবস্থায় নাম নিবন্ধনের সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালয়েশিয়া প্রতিনিধি আব্দুল কাদেরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা তাদের অক্লান্ত পরিশ্রমে দেশে রেমিটেন্সের চাকা সচল রাখলেও আজ তারাই দালালের খপ্পরে পড়ে ভিসা জটিলতায় পার করছেন দুর্বিষহ জীবন। পুলিশের হয়রানি, স্বল্প বেতনে হাড়ভাঙা খাটুনি, সেই সঙ্গে রিঙ্গিতের ধস, সব মিলিয়ে হতাশ খেটে খাওয়া মানুষগুলো। উন্নত চাকরি পাবো, উন্নতভাবে বসবাস করতে পারবো, অনেক টাকা রুজি করতে পারবো, এ তার কবলে পড়ে আমি মালয়েশিয়া আসছি। আসার পরে দেখলাম আমার চাকরি কই আর আমার লেখাপড়া কই। কেউ কাগজপত্র জমা দিছে, কেউ জমা দেয় নাই, এখনো মানুষ আছে দুশ্চিন্তার মাঝে। 1993 সাল থেকে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নিতে শুরু করলে ভাগ্য পরিবর্তনের আশায় অনেকেই অবৈধভাবে প্রবেশ করে। 4 লাখেরও বেশি অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে 15 ফেব্রুয়ারি থেকে 30 জুন পর্যন্ত রিহায়ারিং প্রোগ্রাম চালু করা হলেও মাত্র হাতে গোনা কয়েকজন এতে নাম নিবন্ধন করে। এই অবস্থায় নিবন্ধনের মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। শ্রমিকরা তাদের কোম্পানির মালিকদের মাধ্যমে মাই ইজিতে এই পুনর্নিবন্ধনের সুযোগ পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম। 1,34,000 বাংলাদেশি রিহায়ারিং কর্মসূচির অধীনে রেজিস্ট্রিভুক্ত হয়েছে এবং আমরা আশা করছি এরপরে এই ডিসেম্বর পর্যন্ত এর সংখ্যা 2 লক্ষ ছাড়িয়ে যাবে। আমরা বাংলাদেশি কর্মী ভাইয়েরা যারা অবৈধ আছেন তাদেরকে অনুরোধ করব তারা যেন দ্রুত এই সুযোগটি গ্রহণ করেন। এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, যারা পুনর্নিবন্ধনে অংশ নেবেন না এবং যে কোম্পানির মালিক অবৈধ শ্রমিকদের দিয়ে কাজ করাবেন তাদের প্রচলিত আইনের আওতায় 50,000 রিঙ্গিত জরিমানা সহ 1 বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া কোনো মালিকপক্ষ যদি 5 জনের বেশি অবৈধ শ্রমিক রাখেন তাহলে 5 বছরের জেল কার্যকর করা হবে। সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার শিগগিরই খুলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য শ্রমবাজার নিয়ে সৃষ্ট সংকট নিরসনে সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে বলেও এ সময় জানান মন্ত্রী। প্রতারণামুক্ত পরিবেশ, যৌক্তিক অভিবাসন ব্যয়, অধিকারী কর্মী প্রেরণের ক্ষেত্রে বর্তমান সরকারের দায়িত্ব লাভের পর হতেই আমরা নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। বর্তমান সরকার বিগত আমলের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে 97টি দেশে কর্মী প্রেরণ করা হতো, এখন 162 দেশে কর্মী প্রেরণ করা হচ্ছে। বর্তমান সরকারের শ্রমকর্মীদের সাফল্যের কারণে এই অর্জন সম্ভব হয়েছে। সৌদি দূতাবাসের রাষ্ট্রদূতকে এখানে ডাকা হয়েছিল, উনি আসছিলেন। তো এইরকম তারা স্বীকার করে না যে তারা দেয় না, তারা বলে যে এগুলো ইরেগুলার থাকলে আমরা দিই না, রেগুলার থাকলে আমরা দিই। তবুও আমরা তাদের উপর প্রেসারাইজ করবো যাতে করে দেওয়া হয়। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আবারও জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষি ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আন্দোলনে পরাজিত হয়েই নির্বাচন ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলছে বিএনপি। ভোট চুরির অপরাধে জনগণের আন্দোলনে যে পদত্যাগে বাধ্য হয়েছিল, তার মুখে আবার নির্বাচনের শুদ্ধতার কথা কোত্থেকে আসে বা তার দলের লোক বলে কিভাবে? রাষ্ট্রপতির কাছে তারা প্রস্তাব পাঠিয়েছে, রাষ্ট্রপতি তাদের ডেকেছেন, তারা আলোচনা করবে। রাষ্ট্রপতি সব দলের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবে। যারা স্বাধীনতা বিরোধী, যারা যুদ্ধ অপরাধী, যারা বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, তারাই ক্ষমতায় আসে। আর ক্ষমতায় এসে
ইতিহাসকে বিকৃতি করে। পৃথিবীর কোনো দেশে কখনো যারা সংগ্রাম করে, বিপ্লব করে, যুদ্ধ করে, বিজয় অর্জন করে, তারা নিজের দেশে সেই বিজয়ের ইতিহাস বিকৃতি করে, এটা পৃথিবীর ইতিহাসে বোধহয় কোনো দেশ এভাবে করে নাই। ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতায় যারা আসে তারা আসলে আদৌ মুক্তিযুদ্ধে বিশ্বাস করত কিনা, যদিও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কেউ কেউ খেতাবও পেয়েছে, কিন্তু আসলে মুক্তিযুদ্ধে বা স্বাধীনতায় বিশ্বাস করত কিনা সেটাই সন্দেহ দেখা দেয় যখন তারা এই যুদ্ধাপরাধীদের আবার ক্ষমতায় নিয়ে আসে। বাংলার সময় আরো থাকছে। গাজীপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত 6, আহত 6। দেশের অন্য এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 6 জনের মৃত্যু। নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা। এলাকায় এলাকায় গিয়ে নিজের পক্ষে নানান যুক্তি তুলে ধরছেন তারা। প্রচারে অংশ নিয়ে বিএনপি মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান আবারও অভিযোগ করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। তবে অভিযোগ অস্বীকার করে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ দিতে সাখাওয়াতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। শনিবার সকালে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান প্রচারে নামেন সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ উপজেলায়। সেখানে 4 নম্বর ওয়ার্ডের সিমরাইলে প্রচার চালান তিনি। নগরের উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। এ সময় সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। লেভেল প্লেইং ফিল্ডের যে কথা আমি বলেছিলাম সেটা আদৌ এই নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়নি। সরকারি দলের প্রার্থী আপনি বন্দরে যান, নারায়ণগঞ্জে অনেক জায়গায় যাবেন, দেখবেন বড় বড় নৌকা টানিয়ে রেখেছে, যেটা নির্বাচনী আচরণবিধির পুরোপুরি লঙ্ঘন। আমাদের যে ভোটার নেতাকর্মী রয়েছে তাদের গোপনে তারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার, হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে। সেই জিনিসটা যাতে করতে না পারে সেটার প্রতি নির্বাচন কমিশন সজাগ দৃষ্টি রাখবে। শীতলক্ষার পূর্ব পাড়ে বন্দর উপজেলায় টানা 6ষ্ঠ দিনের মতো প্রচার শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। বন্দরের 22 নম্বর ওয়ার্ডের আমিন আবাসিক এলাকা, 1 নম্বর খেয়াঘাট সহ বিভিন্ন এলাকায় যান তিনি। অংশ নেন পথসভায়। পরে 21 নম্বর ওয়ার্ডেও বাড়ি বাড়ি গিয়ে ভোট চান আইভী। বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, আচরণবিধি মেনেই প্রচার চালাচ্ছেন তিনি। আমি সব আচরণবিধি মেনেই কাজ করি, আমার একটা মাইকও কাজ করে না 2টার পরে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে যদি কিছু করে, এটা যদি আমার উপরে দেয়। 27টি ওয়ার্ডের মধ্যে এমন একটি জায়গার কথা বলেন যে যেখানে যে উনি ভোট চেয়েছে ওনাকে কেউ বাধা দিয়েছে, তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কি? আমার এমন কোনো লোক নাই, আমার এমন কোনো বাহিনী নাই যে কাউকে যে হুমকি ধমকি দিবে। এবং এই পর্যন্ত আমি সাখাওয়াত সাহেবকে নিজে বলছি, যদি কোথাও কোনো সমস্যা হয় আপনি আমাকে বলবেন, আমি আপনার সাথে যাব। তারপরে উনি যা প্রচারণা করছে এগুলি একদম রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি, মিথ্যা কথা বলে মানুষকে ভড়কাতে চাচ্ছে। এটা সঠিক পন্থা না নির্বাচনের জন্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন 22 ডিসেম্বর, আর প্রার্থীরা প্রচার চালাতে পারবেন 20 ডিসেম্বর পর্যন্ত। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গাজীপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 6 জন। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 6 জনের মৃত্যু হয়েছে। সকালে গাজীপুরের ইটহাটা এলাকায় কোনাবাড়ি থেকে চৌরাস্তাগামী একটি লেগুনার সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালক ও 5 যাত্রী নিহত হন। আহত 6 জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। এদিকে বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। দুপুরে নাটোরের সিংড়ায় যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ও 1 যাত্রী নিহত হন। এছাড়া ঠাকুরগাঁও, নোয়াখালী, নীলফামারী ও সাতক্ষীরায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 6 জন নিহত হয়েছেন। বাংলার সময় আরো থাকছে। সাতক্ষীরায় অপহরণের 5 দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার, অভিযুক্তদের বাড়িতে বিক্ষুব্ধ এলাকাবাসীর আগুন। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে জাতীয় পার্টি প্রস্তাবনা দেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি কথা বলেন। আগামী নির্বাচনে জাতীয় পার্টি 300 আসনে প্রার্থী দেবে বলেও জানান এরশাদ। একটা নির্বাচন কমিশনে ইয়ে করার জন্য আইন থাকার কথা নাই। এখন আর
এখন নির্ভর করতে হবে রাষ্ট্রপতি কি করবেন। আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা ওনাকে বলবো আমরা এটা চাই, এবং এইবার নির্বাচন করলে নির্বাচন কমিশনটা স্বাধীন থাকবে, নিরপেক্ষ থাকবে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে 16টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। শুল্ক বিভাগ জানায় সকাল 10:30টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট উদ্ধার করা হয়, যার মধ্যে প্রায় 1 কেজি ওজনের 16টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এর আগে গত 16 নভেম্বর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের আরেকটি ফ্লাইট থেকে 80টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। অপহরণের 5 দিন পর সাতক্ষীরায় কলেজ ছাত্র গৌতম সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ জানায় সকালে সদর উপজেলার ভাডুখালী গ্রামে গৌতম সরকার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত নুর ইসলাম ও রোজাউল শেখের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। গত 13 ডিসেম্বর সন্ধ্যায় সাতক্ষীরার সীমান্ত আদর্শ কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র গৌতম সরকারকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে রাতে মোবাইল ফোনে তার বাবা ইউপি সদস্য গণেশ সরকারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় 6 জনকে আসামি করে মামলা করেন। অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী আজ সকালে মহাদেবপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে গৌতম সরকারের লাশ উদ্ধার করা হয়। অত্যন্ত নির্মম একটা ঘটনা। আমরা অত্যন্ত আন্তরিক এই মামলাটা পুরোপুরি ডিটেকশনের জন্য। অলরেডি আপনারা জানেন যে 6 জনের মধ্যে এজাহারভুক্ত 6 জন আসামির মধ্যে 5 জনই অ্যারেস্ট হয়ে গেছে। বাকি এর মধ্যে যারা ইন্ধন দিয়েছে বা যাদের প্ররোচনায় হয়েছে তারাও খুব শীঘ্রই আইনের আওতায় চলে আসবে। জমি দখলকে কেন্দ্র করে নাটোরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত 7 জন। দুপুরে নলডাঙ্গা উপজেলার কুচকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান হালতিবিল এলাকায় 11 একর খাস জমি নিয়ে খাজুরা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান ও সোহরাব হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে বিরোধপূর্ণ ওই জমি দখল করতে যায় সোহরাব হোসেনের সমর্থকরা। এই সময় খলিলুর রহমানের সমর্থকরা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে সামাদ মোল্লা নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা বাগান শ্রমিকদের সন্তানদের জন্য 50 ভাগ কোটার দাবিতে মানববন্ধন করেছেন চা শ্রমিক ও তাদের সন্তানরা। দুপুরে সদর উপজেলার লাক্কাতুরা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে লাক্কাতুরা ও আশপাশের 7টি চা বাগানের শ্রমিক ও তাদের সন্তানরা অংশ নেন। এ সময় বক্তারা সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা বাগান শ্রমিকদের সন্তানদের জন্য 50 ভাগ কোটার দাবি জানান। আগামী 23 ডিসেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়া হলে কঠোর ব্যবস্থা কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে সিলেট ওসমানী বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢোল বাদ্যের তালে তালে শহরের সবুজপাড়া এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ফেস্টুন সহ নানা রঙে সেজে অংশ নেন জেলার সংস্কৃতি কর্মীরা। পরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। এ সময় সমবেত সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। সিরাজগঞ্জের যমুনা নদীর 2 তীরে চলছে 2 দিনব্যাপী জেলা ইজতেমা। এদিকে মাদারীপুর ও ঝিনাইদহে 3 দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। শুক্রবার সিরাজগঞ্জ শহরের মালছাপাড়া চায়না বাঁধ এলাকায় শুরু হয় 2 দিনব্যাপী জেলা ইজতেমা। এতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরে বয়ান করছেন দেশ বিদেশের খ্যাতিমান আলেমরা। মাদারীপুরে দীর্ঘ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 3 দিনব্যাপী জেলা ইজতেমা। এ সময় আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। গত বৃহস্পতিবার শহরের হাওলাদার জুট মিল মাঠে জেলা ভিত্তিক এই ইজতেমার আয়োজন করা হয়। এছাড়া ঝিনাইদহ সহ দেশের ভিন্ন স্থানে জেলা ভিত্তিক এই ইজতেমায় অংশ নেন ধর্মপ্রাণ হাজার হাজার মুসল্লি। ভ্রমণের পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতে দিন দিনই জনপ্রিয় হচ্ছে বিনোদনের নানা অনুষঙ্গ।
বিচ বাইক, ওয়াটার বাইক বা প্যারাসেইলিং পর্যটকদের দিচ্ছে বাড়তি আনন্দ। দেশি বিদেশি পর্যটক আকর্ষণে তাই এসব বিনোদন ব্যবস্থায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, ক্যামেরা ছিলেন সাইদুল ইসলাম। 120 কিলোমিটারের দীর্ঘ সমুদ্র সৈকত, নোনা জলে গোসল, সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা। কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটন চিত্র অনেকটা এরকমই। তবে সেই চিত্র এখন পাল্টাতে শুরু করেছে। দেশি বিদেশি পর্যটকদের চাহিদার প্রেক্ষিতে এখন সৈকতে দেখা মিলবে বিচ বাইকের। বালুকাময় সৈকতে এ যেন এক বাড়তি পাওনা। তবে সাহস আর আনন্দের সংমিশ্রণ ঘটাতে চাইলে পর্যটকরা চড়তে পারেন ওয়াটার বাইকেও। আর রোমাঞ্চই যদি হয় নেশা, তাহলে নিশ্চয়ই বেছে নিতে হবে প্যারাসেইলিং এর মতো দুঃসাহসিক এই ভ্রমণকে। আকাশ থেকে সমুদ্র দেখা আর পাখির মতো উড়ে বেড়ানোর এটাই তো সুযোগ। দুই ধরনের রাইড করে, মনে করেন যে একটা আছে 1500 টাকা রাইড আর একটা 2000 টাকা রাইড। এই বালির থেকে উঠাই, মাঝখানে সমুদ্রের 1 কিলো মতো নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ঘুরে নিয়ে আবার বালিতে নামা দিই। এমনিতে বাইক চালাই, তারপরে বিচে আসলে বালুতে বাইক চালানো এটা অন্যরকম একটা এক্সাইটেড একটা বিষয়। বিচার পাত দিয়ে হিমচুরি নানি এটা পুরোটা করতে পারে, এটা নিয়ে আমরা পুরোটা ঘুরে দেখাই ওদেরকে কক্সবাজারে কি আছে কি নাই। তাই সমুদ্র সৈকতে বিনোদনে বৈচিত্র্য আনতে নিত্য নতুন অনুষঙ্গ যুক্ত করা জরুরি বলে মনে করেন ট্যুর অপারেটররা। তবে এক্ষেত্রে সরকারি সহযোগিতা আর পৃষ্ঠপোষকতার দাবি করছেন তারা। ট্যাক্সের যে প্রতিবন্ধকতা এটা তো একটু রয়েছেই, যে অ্যাডভেঞ্চার যেই ট্যুরিজম যেটা রয়েছে সেগুলোর জন্য আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট লাগে, কিন্তু ইনস্ট্রুমেন্টগুলি কিন্তু খুব ভালো দামি। কক্সবাজারে শুধু যে মাত্র সমুদ্রে গোসল করা, দিস ইজ নট অনলি অ্যাবাউট ট্যুরিজম। প্যারাগ্লাইডিং বা আপনার ভলিবল, বিচ ভলিবল যা বলেন, বিচকে ঘিরে যে স্পোর্টসগুলো আছে, ইভেন আপনি জানেন অনেক সময় কিন্তু ক্রিকেটও কিন্তু বিচে খেলা হয়। বিশ্বের দীর্ঘ এই সমুদ্র সৈকতে প্রতি বছর ঘুরতে আসেন দেশি বিদেশি লাখো পর্যটক। তাদের প্রত্যাশা সৈকতে বেড়ানোর পাশাপাশি বৈচিত্র্য আসুক এখানকার বিনোদনে। বিচ বাইক, ওয়াটার বাইক কিংবা প্যারাসেইলিং, সমুদ্রের তীরে এসে ঘোরার এরকমের নানা অনুষঙ্গ পর্যটকদের বাড়তি আকর্ষণ যোগ করে। সংশ্লিষ্টরা বলছেন, এসব অনুষঙ্গের সাথে সাথে যদি সমস্ত বিচে তাদেরকে ভ্রমণের সুযোগ দেওয়া হয়, তাহলে একদিকে যেমন পর্যটনের বিকাশ ঘটবে, অন্যদিকে তেমনি পর্যটকরাও বাড়তি আনন্দ পাবে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে পুনর্নিয়োগ কর্মসূচির মেয়াদ বাড়ালো মালয়েশিয়া। সৃষ্ট সংকট নিরসনের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ, জানালেন মন্ত্রী। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আবারও জানালেন প্রধানমন্ত্রী। বললেন, আন্দোলনে পরাজিত হয়েই নির্বাচন ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলছে বিএনপি। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি প্রার্থীর, অস্বীকার করে সাখাওয়াতকে আইভির চ্যালেঞ্জ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।